নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইতিহাসে অনার্স নিয়ে ইউজি থার্ড ইয়ারে পড়ছেন, আপনারা আমাকে কিছুদিন হলে মেসেজ করছিলেন যে ইতিহাসের ওপরে একটা ক্লাসের জন্য। তো আমি ইতিপূর্বে বেশ কয়েকটা পেপার আমি ছেড়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং আমি আপনাদের অনুরোধে আজকে CCHI 14 নম্বর পেপার, অর্থাৎ থার্ড ইয়ারে যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে অনার্স করছেন, আপনাদের যে 14 নম্বর পেপার আছে অনার্সের, সেই 14 নম্বর পেপারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেটা পরীক্ষায় সবসময় পড়ে এবং এবছরও পড়বে, এবং এটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো যেমন সবার আগে আমি দিয়ে থাকি সেটা আপনি পাবেন। যে ক্লাসগুলো দেব সেগুলো পাবেন, লাস্ট মিনিট সাজেশান আমি দেবো সেগুলো পাবেন, এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে থাকবেন। এছাড়া যদি আপনার কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে ডাইরেক্ট ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত সমস্যা সলভ করে দেওয়ার জন্য। চলুন আমি শুরু করি। আজকের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা এবারে পরীক্ষায় আসছে সেটা হচ্ছে স্প্যানিশের গৃহযুদ্ধ বলতে কী বোঝো? স্প্যানিশের এই যে গৃহযুদ্ধ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গৃহযুদ্ধের পিছনে কি কি কারণ আছে? আবার একটা প্রশ্ন আসবে যে স্প্যানিশের গৃহযুদ্ধ কে জিতেছিল এবং এর পরে কী ফলাফল হয়েছিল। আবার কখনো প্রশ্ন আসে স্প্যানিশের গৃহযুদ্ধে কিসের মাধ্যমে সংগঠিত হয়েছিল। ঠিক আছে, এই রকম বহু রকম প্রশ্ন আসবে ঘুরিয়ে ঘুরিয়ে। তা এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। মূলত আমি 10 নাম্বারের মতো প্রশ্ন উত্তর দেব, এবং এতে 5 নাম্বারেও আসলে আপনারা উত্তর দিতে পারবেন, 2 নম্বরেও আসলে উত্তর দিতে পারবেন। মেন কথা আপনি একটু ভালো করে শুনুন, এবং অতি সহজভাবে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করছি। এরপরে যে পেপারটা আপনাদের লাগবে আপনি খুব তাড়াতাড়ি আমাকে মেসেজ করবেন, সেই পেপারটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। শুরুতে আমি বলি, দেখো, যে স্প্যানিশ গৃহযুদ্ধ ছিল দেশীয়, রক্তাক্ত, স্পেনের পাবলিকেশন এবং জাতীয়তাবাদীর মধ্যে দেশ বিদেশের একটা দ্বন্দ্ব। ঠিক আছে, এই দ্বন্দ্বটা জুলাই মাসে 18 তারিখে শুরু হয়েছিল, যা 1936 সালে এটি সূত্রপাত হয়, এবং এটি এপ্রিল মাসের 1 তারিখে 1939 খ্রিস্টাব্দে বা তারিখে জাতীয়তাবাদী শক্তির বিজয়ের মাধ্যমে সমাপ্ত হয়েছিল। ফলস্বরূপ স্পেনে 1975 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত জাতীয়তাবাদী যে বাহিনী কমান্ডো জেনারেল ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কো দ্বারায় তা শাসিত হয়েছিল। রিপাবলিকান যে সরকার ছিল সমাজবাদী, নৈরাজ্যবাদী, শ্রমিক গোষ্ঠী এবং বামপন্থী নীতির সাথে সংযুক্ত কৃষি শ্রমিকদের জোট। ফলে কি হয় না, জাতীয়তাবাদী যে দলটি রাজকীয় সেনা কর্মকর্তা, পুঁজিবাদী, জমির মালিক এবং যে বিত্তশালী একটি বিশাল অংশে রিপাবলিকানের যে দলের বিরুদ্ধে কী হয়, রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, ফলে স্প্যানিশের যে গৃহযুদ্ধের কারণ এছাড়াও অনেক কারণ আছে। তাৎক্ষণিক কারণ ছিল কি না, রিপাবলিকান যে সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান, এটা একটা কারণ ছিল। সংঘাতের সময় বিদেশি যে হস্তক্ষেপের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, USSR এবং মেক্সিকো যে রিপাবলিকানদের সাহায্য করেছিল, যেমন জার্মান এবং ইতালির জাতীয়তাবাদী সমর্থন করেছিল। ঠিক তেমনি রাজনৈতিক দক্ষতা, বাইরের শক্তির শোষণ, আধুনিক অস্ত্র, গোলা বারুদ পরীক্ষা এবং যে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল। এছাড়াও ছিল কি, শরণার্থীর সংকট সৃষ্টির উপর জোর দিয়েছিল। তাই স্পেনের গৃহযুদ্ধ ইউরোপে একটি গভীর চিহ্ন রেখে গেছে। তা স্পেনের গৃহযুদ্ধের যে পিছনে যে আরও অনেক কারণ ছিল, সেটা কি না, পশ্চিম ইউরোপের দেশগুলির যে বিপরীতে স্পেনে প্রায় 1850 থেকে 1950, প্রায় 100 বছরের পর্যন্ত
স্থায়ী শিল্প বিপ্লবের অংশ হওয়ার সুযোগ মিস করেছিল। তাই স্পেনের ঘন ঘন যে রাজনৈতিক ও সমাজবিজ্ঞান দ্বন্দ্ব অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছিল। ঠিক আছে, তাই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধির ফলে যে শ্রমিক ইউরোপীয় দেশগুলির যে তুলনায় উল্লেখযোগ্য কম ছিল, সেগুলি 20% যে প্রথম দশকগুলি যে শিল্পায়নের উন্নতি হয়েছিল। তাই স্পেনের গৃহযুদ্ধের আরও কারণ ছিল কি না, স্পেনের গৃহযুদ্ধ গির্জা, বামপন্থী সেনাবাহিনী এবং সমাজের যে ধনীর অংশ বিরুদ্ধে কৃষক, খনিজ শিল্প, মধ্যবিত্ত সমাজতান্ত্রিক দলগুলির পুঁজিবাদী যে অসন্তোষের প্রতিফলিত হয়েছিল। তাই দ্বিতীয় যে প্রজাতন্ত্র শাসন মেনে দেশটি অসংখ্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক উত্থান এবং পতনের ফলে এই গৃহযুদ্ধ হয়েছিল। আর অর্থনৈতিক কারণ হিসাবে আমি যেটা বলবো সেটা ব্রিটেন ও জার্মানির মতো অন্যান্য দেশগুলির তুলনায় স্পেনের শিল্পায়নের উল্লেখযোগ্য কম ছিল না, অর্থাৎ পিছিয়ে ছিল না। শ্রমিক শ্রেণী যে 46% কৃষি খাতে কাজ করেছিল এবং কাতোয়ালি যে বাসনাল অঞ্চলগুলি আধুনিক টেক্সটাইল যে শিল্প একটা কেন্দ্র ও খনির এখানে খুবই উল্লেখযোগ্য ছিল। তাই এই যে বাসকোল অঞ্চল ছিল শুধুমাত্র যে ছোট শিল্প নিয়েও এখানে গড়ে উঠেছিল তা না, দেশের বিভিন্ন অংশে আরও অন্যান্য ভারী শিল্প গড়ে উঠেছিল। ফলে কৃষকরা যে লাতিফুরিয়া বড় স্প্যানিশ স্টেস্টোস কাজ করেছিল এবং স্টেজে যে মালিকরা ছিল তারা যে আজীবন ধরে এখানে কাজ করতো, তা জীবিকা নির্বাহন করতো। তাদের খাওয়ার মতো পর্যন্ত খাবার ছিল না সেই সময়, এতটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। ফলে কম মজুরি, অপর্যাপ্ত চাহিদার কারণে যে ভোক্তা তালিকায় অর্থনৈতিক যে বৃদ্ধিতে বাধা দেয়। এর ফলে বেশিরভাগ স্প্যানিশের মানুষ জীবনযাত্রার মানও খুবই নিম্নমানে এসে দাঁড়িয়েছিল। তাই বিশ্বের অর্থনীতি যখন সংগ্রাম করেছিল তখন স্পেনের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া প্রিমো যে অপসপ অর্থাৎ প্রিমো যে অসাফল্যের যে আপনারা প্রিমো নাম শুনেছেন, এই প্রিমো অসাফল্যের যে অর্থনৈতিক ব্যবস্থার কারণে নতুন প্রশাসন ব্যাপক বাজেট ঘাটতি সম্মুখীন হয়েছিল। এর ফলে আলোকে কী হয়, 1930 পর্যন্ত পরবর্তী সরকারের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য সরকারি বিনিয়োগের জন্য অর্থায়ন করার চেষ্টা করতে খুবই কঠিন হয়েছিল। এরপরে আসছি সামাজিক ও আদর্শগত কারণ কী ছিল। যেহেতু কৃষি কাজগুলি মূলত মৌসুমি ছিল, তাই এই যে গ্রামের যে জনগণ তারা চাকরি এবং ভালো মজুরির জন্য প্রচুর সংখ্যক শহরে চলে যায়। এভাবে স্পেনের প্রধান শহরগুলি অস্থায়ী বসতি গড়ে ওঠে। শহর ও গ্রাম অঞ্চলে চরম আয় ঠিক আছে এবং সম্পদের যে বৈষম্য কারণে শ্রমিক শ্রেণীর যে উগ্রবাদী সৃষ্টি হয়েছিল। তাই উচ্চ মজুরি এবং ভালো কাজের ব্যবস্থা অন্বেষণে অনেক শ্রমিক স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্সের পার্টিতে এবং স্প্যানিশ নৈরাজ্যবাদী বাণিজ্য সংগঠনের সদস্য হয়েছিল। যেহেতু শ্রমিক শ্রেণী বিশ্বাস করত যে ক্যাথলিক চর্চা রক্ষণশীল স্প্যানিশের অভিজাতদের সমর্থন করে, তাই তারা গির্জার বিরুদ্ধে মনোভাব গড়ে তোলে এবং 5 থেকে 14 বছর বয়সী শিশুরা মাত্র 55% স্কুলের শিক্ষা পেত। ফলে বাকি সবাই তখন কাজের জন্য দৌড়ে যেত তাদের পিতামাতার সাথে। তাই নির্বাচিত যে রিপাবলিকান শাসন অফিসে যে প্রধান ছিল, এখানে যে 7000 যে স্কুল তৈরি করেছিল। কিন্তু 1930 সালে প্রথম থেকে মধ্যভাগে যে মতাদর্শনগত বিভক্ত আবির্ভাব ঘটেছিল। ফলে রাজনৈতিক মতাদর্শনে স্পেনে জনগণের বিভিন্ন অংশের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছিল। বামপন্থী চিন্তাধারা বিশ্বাস করছিল যে সামাজিক যে বাহিনী, শিল্পপতি এবং ধর্মযাজক ও সামাজিক উন্নয়নের গণতন্ত্রের দুর্বল করার জন্য একসাথে কাজ করা প্রয়োজন। তাই 3টি শক্তি কেন্দ্র করে, যেমন ক্যাথেড্রাল রাজতন্ত্র এবং সশস্ত্র বাহিনী, এই স্বৈরাচারী শাসনের দ্বারা শাসিত হয়ে একটি অবিভক্ত স্পেন চেয়েছিল। তাই অধিকৃত আঞ্চলিক দ্বন্দ্ব
কাতালিয়ানের মতো বিভিন্ন অঞ্চলগুলি বিচ্ছিন্ন ও যে স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা নিয়ে স্পেনের গৃহযুদ্ধের জন্য দায়ী ছিল। তাহলে স্পেনের গৃহযুদ্ধের কারণ আরও ছিল কি না, সমাজ অর্থনৈতিক বৈষম্য, মতাদর্শনের ফলে রাজনৈতিক অশান্ত ও আঞ্চলিক দ্বন্দ্ব। স্পেনের গৃহযুদ্ধের যে প্রাথমিক চালিকা শক্তি উল্লেখযোগ্য যে পরিণতি লাভ করেছিল এবং হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল। তাই রাজনৈতিক নিপীড়ন ও অর্থনৈতিক দুর্যোগ এবং স্থায়ী যে ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রভৃতির ফলে এই গৃহযুদ্ধ হতে বাধ্য হয়েছিল। এরপরে আর একটা প্রশ্ন আসছি, এটা ছোট দেখে একটা প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো পরীক্ষা স্পেনের গৃহযুদ্ধ কে জিতেছিল, এরপরে কি হয়েছিল না 1939 সালে জাতীয়তাবাদী বিজয়ের পর জেনারেল ফ্রাঙ্কো তার মৃত্যুর পর 1936 থেকে 1975 সাল পর্যন্ত একজন স্বৈরা শাসন হিসেবে শাসন করেছিল। ফ্রাঙ্কো একটি কর্তৃকবাদী শাসন রূপে কাজ করেছিল এবং রাজনৈতিক নিপীড়ন, বিধিনিষেধ এবং অর্থনীতি দুর্বল করে দিয়েছিল। স্পেনের গৃহযুদ্ধ কিসের মধ্যে ঘটেছিল না, দেখো, বাম জোটবদ্ধ রিপাবলিকান ও ডালফো জাতীয়তাবাদীর মধ্যে ফাটলের ফলে স্প্যানিশ গৃহযুদ্ধে পরিণত হয়েছিল এবং জেনারেল ফ্রাঙ্কো জাতীয়তাবাদের সমর্থন করেছিল, যার বিদ্রোহ স্বরূপ 1936 থেকে 1939 পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাহলে এই রকম বহু প্রশ্ন আপনি পাবেন আমার এই যে নোটস আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি, এবং খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমরা পারলে স্টার মেরে দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা যারা একবারে পড়ার সময় পান না সেই কটা বেছে বেছে যদি পড়েন, দেখবেন ওখানটা 90 থেকে 100% আপনারা কমন পেয়ে গেছেন। ধন্যবাদ, ভালো থাকুন। যদি অন্য কোনো পেপার লাগে অবশ্যই আপনারা বলুন, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।